সবগুলো ব্যাংক এই কর্পোরেট ব্যাংকিংয়ের উপরে ফোকাস করতে যে আসলে তাদের রিস্ক অনেক বেশি নিয়ে ফেলেছে। মেঘনা ব্যাংকেরও 85% কিন্তু কর্পোরেট ফোকাস। টোটাল লেন্ডিং পোর্টফোলিওটি যদি আমরা সবগুলো সেক্টরে ফোকাস করতে পারি, আমি মনে করি যে আমরা রিস্কটা অনেকটাই দূর করতে পারবো। মেঘনা ব্যাংকে কেন ডিপোজিটাররা টাকা রাখবে? যখন আমরা কর্পোরেট ডিপোজিটে যাচ্ছি, তাদেরকে আমরা যখন আমাদের ফাইন্যান্সিয়ালসগুলো দিচ্ছি, তারা সেই ফাইন্যান্সিয়ালস দেখে আমাদেরকে ডিপোজিট রাখছে। যেমন ডিজিটাল ইনভেস্টমেন্ট কিন্তু এখন সকল ব্যাংকে কিন্তু তাদের ফোকাস এখন। আমার গোল আগামী 3 বছরে মেঘনা ব্যাংকে প্রথম 15টা ব্যাংকের কাতারে নিয়ে যাব। নেটওয়ার্কিংটাকে আপনারা কিভাবে এক্সপান্ড করতে চান? আমরা আসলে সাব ব্রাঞ্চ কনসেপ্টেই যাব বেশি, আমরা মার্জিনাল লেভেলে চলে যাব। এখনো কিন্তু প্রান্তিক লেভেলে যথেষ্ট স্কোপ আছে। এখন এই রিশিডিউল আসলে কতটা হেল্প করবে? এই রিশিডিউলটা আমাকে ওভারঅল কান্ট্রি নন পারফর্মিং লোনসটাকে কমিয়ে দিবে। যখন ক্লাসিফাইড লোনটা ওভারঅল কান্ট্রির কম হবে, কান্ট্রির রেটিংটা বাড়বে, আউটসাইড ওয়ার্ল্ডে আমরা প্রমাণ করতে পারি যে আমরা সুন্দর একটা ইলেকশন করতে পেরেছি, তাহলে কিন্তু কান্ট্রির সঙ্গে সঙ্গে ব্যাংকের উপর আস্থাটা ফেরত আসবে। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি হলেন সাইদ মিজানুর রহমান, যিনি মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। আপনারা জানেন যে মেঘনা ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। আমরা আজকে এই ব্যাংকটি কেমন করছে সেই বিষয়গুলো জানবো, এবং একই সাথে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো কি এবং আমাদের অপরচুনিটিসগুলো কি সেগুলো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে একটু মেঘনা ব্যাংক দিয়ে শুরু করি, যে মেঘনা ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক। তো আমরা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখি নতুন প্রজন্মের ব্যাংক নিয়ে, যেহেতু অলরেডি একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক, তার এই 13 বছরের মধ্যেই তারা অলরেডি নাই হয়ে গেছে মার্কেটে। তো মেঘনা ব্যাংক নিয়ে আমরা খুব কম শুনতে পাই। মেঘনা ব্যাংক আসলে কেমন করছে, কি ধরনের ব্যাংক, কি ধরনের ব্যাংকিং তারা করে? আচ্ছা, প্রথমে ওই ব্যাংকটা আসলে হারিয়ে যায়নি, মার্জারের মধ্যে চলে গেছে। সো আমার মনে হয় আমরা ইউনিয়ন ব্যাংক, হ্যাঁ ইউনিয়ন ব্যাংকটা, জি অবশ্যই। আর মেঘনা ব্যাংক অ্যাকচুয়ালি 9টা যে ব্যাংক পারমিশন পেয়েছিল চতুর্থ জেনারেশন, তার মধ্যে 2013 সালে আমরা ইনফ্যাক্ট মে মাসে খুব সম্ভবত আমরা 13 বছর আমাদের কমপ্লিট করতে যাচ্ছি। এখানকার মেঘনা ব্যাংকের যেই সমস্যাটা আসলে সব ব্যাংকের মধ্যে কুইক ফিক্সের মতো করে একটা বেনিফিট নেওয়ার চিন্তাভাবনা ছিল, এবং সেটার ধারাবাহিকতায় তারা কী করেছিল যে কর্পোরেটে ফোকাস করেছে। আর বড় বড় লেন্ডিংয়ে আপনারা জানেন যে একটা কনসেন্ট্রেশন রিস্ক থাকে। সো আর আমরা যদি একটু ডাইভার্সিফাইড পোর্টফোলিও করতে পারতাম, সবগুলো ব্যাংকের পার্সপেক্টিভেই বলছি আমি, যে তারা কিন্তু ইজিলি একটা প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু উঠে আসতে পারে। বিকজ কর্পোরেট ইজ বেসিক্যালি এখন এই মুহূর্তে খুবই ভালনারেবল, এবং গত 10-15 বছরের যে কর্পোরেট গভর্নেন্সের যে অভাব ছিল সেটা এত বেশি প্রকট আকারে ধারণ করেছে যে আসলে সবগুলো ব্যাংক এই কর্পোরেট ব্যাংকিংয়ের উপরে ফোকাস করতে যে আসলে তাদের রিস্ক অনেক বেশি নিয়ে ফেলেছে। যার জন্য কিন্তু আমরা দেখছি যে আজকে যে অবস্থাটা, এটা যদি আমরা ডাইভার্সিফাইড করতে পারতাম, রিটেইল, এসএমই এবং কর্পোরেটে যদি একদম ইকুয়ালি ওয়েটেজ দিয়ে আমরা যদি লেন্ডিংটা পোর্টফোলিও বানাতে পারতাম, তাহলে কিন্তু আসলে এত আমরা বিপদে পড়তাম না। কিন্তু ওই যে কুইক মানি এলসি করব, বড় বড় কর্পোরেট লোন দিব, তাতে করে ম্যানেজারদেরও ইজি, বোর্ড অফ ডিরেক্টররাও খুশি, কিন্তু এটা তো সাস্টেনেবল না। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। ইনফ্যাক্ট মেঘনা ব্যাংকেরও তার কারেন্ট পোর্টফোলিওতে অলমোস্ট লাইক 80-85% কিন্তু কর্পোরেট ফোকাসড, বাট পোর্টফোলিও ছোট। আপনাদের কত পোর্টফোলিও সাইজটা? আমাদের এখন হচ্ছে 7,000 কোটি টাকার মতো। আর সেক্ষেত্রে আমরা আসলে চিন্তা করছি যে আসলে এটাতে ডিজিটাল ব্যাংকিং একটু আমরা ফোকাস করতে যাচ্ছি, এসএমএর মধ্যে এসটাকে আমরা ফোকাস করতে যাচ্ছি, যেখানে আসলে আমরা জানি যে তাদের টাকার কী প্রয়োজন, কতটুকু প্রয়োজন, এবং আমরা একদম ফিল্ড লেভেলে যেতে পারছি। তো সুতরাং আমরা মনে করি যে এটা যদি আমরা রিস্ট্রাকচারিংটা করি, যে আমার টোটাল লেন্ডিং পোর্টফোলিওটি যদি আমরা সবগুলো সেক্টরে তারপর হচ্ছে আপনার কর্পোরেট এবং রিটেল আমরা যদি ফোকাস করতে পারি, আমি মনে করি যে আমরা রিস্কটাকে অনেকটাই দূর করতে পারবো এবং রিটার্নটা ভালো হবে, এবং জনগণের যেই টাকা নিয়ে আমরা কাজ করি, উই অল ডিল উইথ পিপলস মানি, সেটা আমরা একটা যথাযথ ব্যবহার করতে পারবো, এবং দিনের শেষে ডিপোজিটদেরকে তাদের ইন্টারেস্ট দিতে পারবো, শেয়ার হোল্ডাররা যাচ্ছেন স্পন্সর, তাদেরকে আমরা রিটার্ন দিতে পারবো, ডিভিডেন্ড দিতে, সবই দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি একটু এক্সিস্টিং পারফরমেন্স নিয়ে, যেমন আমাদেরকে প্রায় মানুষ প্রশ্ন করে বা আমাদের ভিউয়াররা প্রশ্ন করে যে মেঘনা ব্যাংকের
বা যে কোনো ব্যাংকই যে কোন ব্যাংকে টাকা রাখবে, আবার ছোট ছোট যারা লোন নেন তারা বলেন যে আসলে লোন নিতে গেলে ব্যাংক লোন দেয় না, আমাদেরকে হয়তো বলে হ্যাঁ আমরা এই লেন্ডিং করছি ওই লেন্ডিং করছি, তারা লোন পায় না। তো এই দুটো দিকে মেঘনা ব্যাংকে কেন ডিপোজিটাররা টাকা রাখবে, তার কি কি ইন্ডিকেটর আছে যেটা আসলে ডিপোজিটারদের জন্য কনফিডেন্সের জায়গা? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আসলে কিছু কিছু ব্যাংক তো অনেক পুরনো, যেমন প্রথম প্রজন্মের ব্যাংক আছে, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফএসসি ব্যাংক। এরা তো এতদিনে ওদের যে নামটা হচ্ছে তা একদিনে হয়নি। প্রথম প্রজন্মের ব্যাংক হিসাবে আজকে প্রায় 42, 43, 44 বছর এক একটা ব্যাংকের বয়স। তো সেই হিসাবে মেঘনা তো অনলি 13 বছর। সুতরাং মেঘনাকে চেনানোটা একটা জরুরি দরকার। এবং এই আর গত 1-1.5 বছরের ব্যাংকিং সাইডের উপরে মানুষের যেই অনাস্থাটা চলে এসছে, এখন মেঘনার মতো যারা চেনে না যে ব্যাংকটা চেনে তাদের প্রতি আরও অনাস্থা, বিকজ আমি তো জানি না মেঘনা ব্যাংক কেমন। এক্স্যাক্টলি, মানুষ মেঘনা ব্যাংকের নাম হয়তো কম শুনেছে। হ্যাঁ, তো আমার যেটা আমি যখন বড় বড় ব্যাংকে আমরা যখন ছিলাম, তখন আমরা যখন কর্পোরেট ডিপোজিটের জন্য যেতাম, তখন কর্পোরেট ডিপোজিটে কিন্তু ওরা ব্যাংকের টোটাল পরিস্থিতি বা টোটাল নাম্বার দেখে কিন্তু ডিপোজিট দিত। তো আমরা এখন যখন কর্পোরেট ডিপোজিটের জন্য যাচ্ছি, বা আমাদের তো ডিপোজিট লাগবেই, ইজ দ্য ব্লাড লাইন অফ এ ব্যাংক, তখন কিন্তু আমাদের নাম্বারসগুলো খুব ভালো। লাইক আমাদের নন পারফর্মিং লোনস কিন্তু অলমোস্ট 6-এর নিচে। ওকে। তো সুতরাং যখন আমরা কর্পোরেট ডিপোজিটের জন্য যাচ্ছি, তাদেরকে আমরা যখন আমাদের ফাইন্যান্সিয়ালসগুলো দিচ্ছি, তারা সেই ফাইন্যান্সিয়ালস দেখে আমাদেরকে ডিপোজিট রাখছে। আর জনগণ আলটিমেটলি হচ্ছে গিয়ে মুখের কথা ছড়ায়, সার্ভিস দিয়ে ছড়ায়। সো আমরা চেষ্টা করছি যে এই জায়গাটাতে আমি মনে করি যথেষ্ট কাজ করার সুযোগ আছে। মেঘনাকে জানাতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো সুতরাং সেখানে আমরা যথেষ্ট কাজ করব। এই যে আপনি মেঘনাকে চেনাতে চান, মেঘনা কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে চায়, আপনাদের পরিকল্পনা কি? যেহেতু এখন মানুষের টাকা রাখার বাংলাদেশে অনেক ব্যাংক, 60টার উপরে ব্যাংক আছে, কিন্তু মানুষ কোথায় টাকা রাখবে সেই ব্যাংক খুঁজে পায় না। এটা খুব একটা উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো মেঘনা ব্যাংক কিভাবে নিজেকে মানুষের কাছে পৌঁছাবে? প্রথম হচ্ছে আপনার আমরা যদি বলি বৃক্ষ তোমার কি ফলেই পরিচয়, তো আমাদের ব্যাংকের আউটকামটা আমাদের ফাইন্যান্সিয়ালসের উপর ডিপেন্ড করে। যে কোনো ব্যাংকের ফাইন্যান্সিয়াল যদি আপনি টেনে নিয়ে আসেন, তখন আপনি দেখবেন যে এডি রেশিও কত, এর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আসে কিনা, পর্যাপ্ত মূলধন আমার আছে কিনা, তারপর হচ্ছে কি আমার ক্রেডিট প্যারামিটার্সগুলো আছে কিনা, আমার নন পারফর্মিং লোনস কেমন আছে। তো সেই হিসেবে আমি মনে করি কর্পোরেটকে আমরা কোনো প্রেজেন্ট করলে আমরা কর্পোরেট ডিপোজিটে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। বাট একটা ইন্ডিভিজুয়াল কিন্তু এত কিছু বোঝে না। উনি এডি রেশিও বুঝবেন না, উনি হয়তো বা শুধু ঋণ খেলাপির পার্টটা বুঝবেন, বাকিটা কিন্তু অতটা বুঝবেন না। তো সেখানে আমি মনে করি আমাদের যথেষ্ট সুযোগ আছে কাস্টমার কাছে যাওয়ার জন্য এবং আমার ব্যাংকটাকে ফোকাস করার জন্য। আমরা যেটা চিন্তা করেছি যে আসলে বাংলাদেশের যে কারেন্ট পপুলেশন, তার মধ্যে ইয়াং পপুলেশনের বিশাল একটা মেজরিটি আছে। তারা আসলে ব্যাংকে যে ব্যাংকিং করার মতো আগ্রহ আমার মনে হয় থাকবে না। আরও 2-3-4 বছরে এটা আরও বেশি ডিজিটাল বেসড হয়ে যাচ্ছে। সেখানে অনেক ব্যাংকে এগিয়ে এসছে, প্রথম প্রজন্মেরও কিছু ব্যাংকে এগিয়ে এসছে। এখানে সবার জন্যই সুযোগ আছে। আমি মনে করি এইটা সবাই আসলে বলে ডিজিটাল ব্যাংকিং। আসলে ডিজিটাল ব্যাংকিংয়ে কিন্তু আপনার যথেষ্ট ইনভেস্ট করতে হয়। ইনভেস্টমেন্ট করার সময় একটা রিটার্ন আসবে। যেমন ধরেন আমরা শুনেছি যে বিকাশ এক সময় এই যে ডিজিটাল ব্যাংকিং এমএফএস ব্যবসা করছে, তারা কিন্তু অনেক বছর লস দিয়ে পরবর্তী সময় প্রফিট এসছে। তো সেভাবে আমাদের হয়তো বা ব্যাংকের জন্য এত সময় লাগবে না, কিন্তু তারপরও শেয়ার হোল্ডারদেরকে, স্পন্সরসদেরকে ধৈর্য ধরতে হবে, যে এখানে একটা ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করে আমি মনে করি যে ধরেন আগামী 5-7-10 বছরের মধ্যে সেই রিফ্লেকশনগুলো আসবে। কিন্তু আপনাকে ব্যাংক হিসেবে প্রথমে উদ্যোগী হয়ে সেই ইনভেস্টমেন্টটা করানোর জন্য আপনার বোর্ডকে আপনার সঙ্গে অ্যালাইন হতে হবে। যেমন ডিজিটাল ইনভেস্টমেন্ট কিন্তু এখন সকল ব্যাংকই কিন্তু তাদের ফোকাস এখন অ্যাবসলিউটলি ইনভেস্টমেন্ট। সো মেঘনা ব্যাংকের ফোকাস এখন আসলে আপনারা ডিজিটালি ইনভেস্ট করতেছেন, ডিজিটাল এক্সপানশন। জি, আমাদের আসলে ইনফ্যাক্ট 4টা উইং অলরেডি আমরা আপনার ডিজিটাল সাইডের মধ্যে আছে। একটা হচ্ছে যে আমাদের ওয়েব বেসড একটা আছে ওয়েবসাইট, ওখানে আসলে আপনি অনবোর্ডিং করতে পারবেন ডিজিটালি। তারপরে আমার কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং আছে, রিটেল ইন্টারনেট ব্যাংকিং আছে, সো অলরেডি, এবং এমএফএস আছে, মেঘনা পে। সো আমাদের প্ল্যান হচ্ছে এই 4টাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেটা হচ্ছে প্রথম কাজ। কারণ আমি মনে করি যে কাস্টমার একটা প্ল্যাটফর্মে ঢুকে তার মতো চয়েস করবে, একখানে ঢুকে আবার বের হয়ে আরেকখানে যাবে, সেটা আসলে কাস্টমার জন্য ইনকনভিনিয়েন্স। দিনের শেষে কিন্তু এখন ব্যাংকিং একটা সার্ভিসই তো। আপনি যখন সেটার ইনকনভিনিয়েন্সটা দূর করে ফেলতে পারবো, এবং আপনি যখন বুঝবেন যে আমি একটা ক্লিকে আই ক্যান ডু এ লট অফ আদার্স ব্যাংকিং সার্ভিসেস, তখন কিন্তু আপনি সেখানেই আসবেন। তা আমি মনে করি আমার গোল আগামী 3 বছরে মেঘনা ব্যাংকে প্রথম 15টা ব্যাংকের কাতারে নিয়ে যাব। সেটা কেন আপনি 15টা ব্যাংকের কাতারে নিয়ে যেতে পারবেন?
কারণটা হচ্ছে যে আমাকে তো রিয়েলিস্টিক চিন্তা করতে হয়। আমি যদি বলি আমি 1 নম্বর ব্যাংক হবো, সেটা আসলে রিয়েলিটিতে সম্ভব না। সম্ভব না। এবং আরেকটা জিনিস, যে আপনি 15টা ব্যাংকের মধ্যে একটি ব্যাংক হতে চান, আপনি একটু আগে বলছিলেন যে আপনার ডিফল্ট লোন মাত্র 6%, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন 36% ডিফল্ট লোন। বেশিরভাগ 10টা 12টা ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংকই ডাবল ডিজিট ইয়েতে আছে, ডিফল্ট লোনে আছে, এবং এটার প্রভিশনিং করা, এই ডিফল্ট লোন রিকভার করা, এসব স্ট্রাগলিং এর মধ্যে আছে। সেই ক্ষেত্রে আসলে মেঘনা ব্যাংকের এত লো ডিফল্ট লোন নিয়ে আপনার যাত্রাটা কতটা অপরচুনিটি আছে সামনে, আপনি কি দেখতে পান এই রকম মার্কেট সিনারিওতে? আমি মনে করি যখন চিপস আর ডাউন, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। সো আমি মনে করি যে ধরেন আমার মেঘনা ব্যাংকের যেহেতু কোনো নেগেটিভ কিছু নাই, তাহলে আমি এখন যেই বড় বড় ব্যাংকগুলো এখন যেই একটা তাদের একটা ফাইন্যান্সিয়াল একটা টার্মোয়েলের মধ্যে যাচ্ছে, তাদেরকে রিফর্ম করতে হবে। সেই রিফর্মের মধ্যে মানুষের অনেকে কিন্তু অনেক বড় ব্যাংক আস্থা হারিয়েছে। আপনি যেটা প্রশ্নটা করলেন যে ব্যাংকে এতগুলো ব্যাংক, কিন্তু কোথায় টাকা রাখবো খুঁজে পাচ্ছে না। তা আমি মনে করি যার কোনো বদনাম নাই তার রিবিল্ড করার সুযোগ যার বদনাম আছে তার থেকে সুবিধা। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যথেষ্ট স্কোপ আছে, যে আমার রিটেল বেস বাড়ানোর অনেক সুযোগ আছে। আমি ডিজিটাল ব্যাংকিংয়ে অনবোর্ডিং যদি মানে কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া করতে পারি, আমি যদি লোন দিতে পারি ফিজিক্যালি আপনাকে ব্যাংকে না এসে, ইট উইল বি ওয়ান্ডারফুল থিং, যেটা বাইরে অলরেডি আছে। তো সেইখানে ইনভেস্ট করলে আমি মনে করি আমি 15টা ব্যাংকের মধ্যে যাব। 15টা ব্যাংকে আমি কোনটা মিন করে বলছি, 15টা ব্যাংকে আমি প্রফিট মিন করে বলছি না, আমি ব্যালেন্স শিট সাইজটা ওখানে নিয়ে যেতে চাই। ব্যালেন্স শিট সাইজ যখন আপনি নিতে চান, তার মানে আপনাকে লেন্ডিং বাড়াতে হবে, নেটওয়ার্ক বাড়াতে হবে। আমরা যদি সেই জায়গায় যাই, আপনার সারা দেশে যদি আমি দেখি ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ মিলে, ইভেন আপনাদের ইসলামী ব্যাংকিংও আছে, সেটাও কিন্তু মানুষ জানে কিনা, কারণ বাংলাদেশে কিন্তু ইসলামী ব্যাংকিংটা অনেক বেশি পপুলারিটি পেয়েছিল, যদিও মাঝখানে একটা ব্রেক এসেছে কিছু ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন করাপশনের কারণে। তো এইখানে আমি দেখি যে আপনাদের প্রায় 80টার মতো মানে ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ মিলে। তো এই নেটওয়ার্কিংটাকে আপনারা কিভাবে এক্সপান্ড করতে চান? আমি প্রথমতভাবে আমরা আসলে সাব ব্রাঞ্চ কনসেপ্টেই যাব বেশি, বিকজ আসলে প্রান্তিক পর্যায়ে একটা ব্রাঞ্চ করতে গেলে কিন্তু ব্যাংকে যথেষ্ট খরচ আছে। তো সুতরাং আমাদের ব্যাংকগুলো যদি ব্রাঞ্চগুলো যদি প্রফিটেবল না হয়, তাহলে কিন্তু ম্যানেজাররা আলটিমেটলি ডিমোটিভেটেড ফিল করে যে আমার ব্রাঞ্চ আছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সবগুলো পকেটে, জিওগ্রাফিক্যালি যেই লোকেশনে যান, সবগুলো পকেটে কিন্তু সব রকম ব্যবসা করার সুযোগ থাকবে না। কিছু কিছু পকেট থাকবে আপনার রেমিটেন্স বেস, শুধু ডিপোজিট আসবে। কিছু কিছু থাকবে আপনার শুধু স্মল লেন্ডিং করার জন্য। সুতরাং আলটিমেটলি সবগুলো ব্রাঞ্চকে কিন্তু একইভাবে প্রফিটেবল করা সম্ভব হবে না। তো আমরা আসলে যেভাবে আগাবো সেটা হচ্ছে যে যেখানে যেখানে আমাদের যেই অপরচুনিটিগুলো আছে, আমরা মার্জিনাল লেভেলে চলে যাব, প্রান্তিক লেভেলে যেতে হবে, যেটার জন্য ব্যাংকিং এখনও কিন্তু প্রান্তিক লেভেলে যথেষ্ট স্কোপ আছে, যেটা এজেন্ট ব্যাংককে অনেকে করছে। কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের একটা বিশাল একটা চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বস্ততার জায়গাটা, বিকজ ব্যাংক অ্যাবসলিউটলি। তো ধরেন আমি এজেন্ট ব্যাংকে কী করে, একজন এন্টারপ্রেনার, দুজন কাউন্টারে ক্যাশের দুজন অফিসার বসে উনি ব্যবসা করছেন। এখন এখান থেকে পকেট ব্যাংকিং হওয়ার সুযোগ ব্যাংকেও আছে, কিন্তু ওখানে আর বেশি আছে, বিকজ ওনারা তো ব্যাংকিং সম্বন্ধে আমাদের অনেক জ্ঞান, অনেক ট্রেনিং করার পরেও কিন্তু আমরা ভুল করি। আর সেখানে যারা এজেন্ট ব্যাংকিং করেন তাদের কতটি বা আমরা ট্রেনিং দিতে পারি, প্র্যাকটিক্যালি আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই। কিন্তু একটা সাব ব্রাঞ্চ বা ব্রাঞ্চের যে ব্যবসা করার সুযোগ, সেটা কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের থেকে বেশি, বিকজ মানুষের বিশ্বস্ততা ওখানে বাড়ে। তো আমরা চেষ্টা করেছি যে সাব ব্রাঞ্চ করলে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া আছে, 1000 স্কোয়ার ফিটের বেশি যেতে পারবো না, একটা পার্টিকুলার পার স্কোয়ার ফিট খরচ আছে, তাহলে সেটা আমাকে খরচ করে দিনের শেষে কিন্তু লাভ করতে হবে। কমার্শিয়াল ব্যাংক কিন্তু দিনের শেষে লাভ করার জন্য এসছে, প্রফিট করতে হবে আমাকে দিনের শেষে, কারণ এটা ইনভেস্ট করেছে মানুষজন, তার প্রফিট রেট দিতে হবে। স্টক মার্কেটে লিস্টেড আছেন, সেখানে স্টক ইনভেস্টরদের একটা এক্সপেকটেশন আছে, তো সেটা বিল্ড আপ করার জন্য আমাকে দিনের শেষে প্রফিট করতেই হবে। তো সেই পার্সপেক্টিভে বলছি যে আমরা আসলে সেই সব জায়গায় যাব যে সমস্ত পকেটে ব্যবসার সুযোগ আছে, কিন্তু ব্রাঞ্চের কোনো পজিশনিং বা ওখানে কোনো ব্রাঞ্চের প্রেজেন্সটা নাই। তো আপনি যেটা বলছেন যে কীভাবে আমরা নেটওয়ার্কটা বাড়াবো, আমি নেটওয়ার্কটা আসলে এই মুহূর্তে বাড়াতে চাই ওইভাবে, ব্রাঞ্চ বিল্ডিং ব্রিক অ্যান্ড মর্টার মডেলটা আসলে হবে না, যেটা অনেক দেশে, উন্নত দেশে অলরেডি সেটা চলে আসছে। আপনি যদি ডিজিটালি নিজেকে অনবোর্ড করতে পারেন, বিকাশ, নগদ, যারা ব্যবসা করছে, তারা খুব অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে পড়েছে, আমরা সেভাবেই করে ফেলতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস যে এটা এভাবেই আমাদের এগোতে হবে। ওকে, আমরা যদি একটু ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি এখন, যে এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা
বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিফল্ট লোন, এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিশিডিউল করে করে সেরকম ডিফল্ট লোনগুলো কমানোর চেষ্টা হচ্ছে। আমরা অনেক ব্যাংকারের কাছ থেকে অনেক কমপ্লেইন শুনি যে এই যে স্পেশাল একটা প্যাকেজ দিচ্ছে 10 বছরের জন্য 2 বছর মনিটরিয়াম, এইগুলো আসলে কি ইম্প্যাক্ট দেখেন আপনি মানে অ্যাজ আ হোল ইন্ডাস্ট্রিতে? ব্যক্তিগতভাবে এই যে বিআরপিডি সার্কুলার 7 যেটা প্রথমে ছিল নীতি সহায়তার আন্ডারে, এটা আসলে কাস্টমারদেরকে সেভ করার একটা প্রচেষ্টা ছিল। কারণ ধরেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা আসলে ব্যবসা করছে না, টাকাটা আসলে ওনারা এখানে ইনভেস্টই করে না, হয়তো বিদেশে নিয়ে গেছেন। তো এই সমস্ত প্রতিষ্ঠানকে আসলে 2 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 10 বছর দেওয়া আসলে না দেওয়ার কোনো মানে কোনো ডিফারেন্স, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। বাট কিছু কিছু জেনুইন ব্যবসায়ীও আছে যারা ধরেন ডলার রেটের কারণে কিন্তু অনেকে অনেক বড় বড় লসের কারণে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু আমরা সাফার, আপনারাও জানেন আমরাও জানি। ওনাদেরকে আমরা আসলে তাদেরকে কিছুটা ব্রিদিং স্পেস অবশ্যই আমাদেরকে দিতে হবে। সেই পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে নীতি সহায়তা বা বিআরপিডি সার্কুলার 7 ইজ ভেরি গুড। ব্যাংকের সাইডের ইনকামটা হয়তো বা ঠিকভাবে জেনারেট হবে না, বিকজ যখন আপনি 2 বছরের মনিটরিয়াম যেটা দেয়া হচ্ছে সেইটা আসলে কতটুকু লজিক্যাল। আবার অনেক ব্যবসায়ী কিন্তু বলছে যে যারা এই সার্কুলারের আগে অলরেডি রিশিডিউল করেছে তারা কিন্তু আবার 2 বছর মনিটরিয়াম পায়নি, সো তারা কিন্তু এখানে আবার ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। সো এই রকম সিচুয়েশনটাকে আপনারা ব্যাংকাররা কিভাবে হ্যান্ডেল করছেন? এখানে আসলে যারা বিআরপিডি 7-এর আগে যারা বিআরপিডি আপনার 16-এর একটা সার্কুলার ছিল যেখানে 4% ডাউন পেমেন্ট বা 3 বার বেশি, যেটা আপনি মেজর সার্কুলার যেটা ব্যাংকাররা নিজেরাই করতে পারতো, সেই আঙ্গিকে যেগুলি স্ট্রাকচারিং হয়ে গেছিল ওনারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার এই নীতি সহায়তার আন্ডারে এসে অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু আপনি জানেন যে এটা আসলে নীতি সহায়তার কিছু প্যারামিটার্স ছিল যে 30 জুন পর্যন্ত যদি আপনি ক্লাসিফাইড না হন নিতে পারবেন না। পরে সরকার সেটাকে আবার মানে বাংলাদেশ ব্যাংক সেটাকে আবার নভেম্বর পর্যন্ত করে দিয়েছে। এটাতে সুবিধা হচ্ছে এরকম যে আপনি আসলে যখন অনেক কাস্টমার কিন্তু এই বেনিফিট নেওয়ার জন্য এসছে। তো আমাদের কথা হচ্ছিল তখন ওই জুন থেকে বা মে মাসে, জুন থেকে যখন ওনারা করতে পারেন নাই তখন আবার ওনারা অনেকেই বলেছেন যে আমাদেরকে কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাই করে দেন কারণ আমরা পেমেন্ট করি নাই। সো ওই অংশ কিছু আছে, বাট আমি মনে করি ওভারঅল দেশের স্বার্থে এই সার্কুলারটা দরকার ছিল। কারণ কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আমাদের কিন্তু ফরেন করেসপন্ডেন্ট ক্রেডিট লাইন্সগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না। আপনারা জানেন মুডিজ কান্ট্রি রেটিং আরও কমে গেছে। তো সুতরাং যদি বিশেষ করে আমাদের হিউজ ডিফল্ট লোন 6,44,000 কোটি টাকা ডিফল্ট লোন, এবং অলরেডি আমাদের কান্ট্রি রেটিং ডাউন করা হয়েছে ফরেক্স মার্কেটের বিভিন্ন ইস্যুতে। তো এখন এই রিশিডিউল আসলে কতটা হেল্প করবে? এই রিশিডিউলটা আমাকে ওভারঅল কান্ট্রির নন পারফর্মিং লোনসটাকে কমিয়ে দিবে। সেইটা কমিয়ে দিলে আমরা হয়তো একটা ব্রিদিং স্পেস পাবো, যে বললাম 2 বছর বা 1 বছর, অনেকে 6 মাস, অনেকে এটা 2 বছর যে একদম ম্যান্ডেটরি তা না, ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের বেসিসে আমরা ঠিক করতে পারবো। তো আমি মনে করি যে যখন ক্লাসিফাইড লোনটা ওভারঅল কান্ট্রির কম হবে, কান্ট্রির রেটিংটা বাড়বে। কান্ট্রি রেটিং বাড়লে আমাদের তো আসলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা অনেক মানে আমরা হ্যাম্পার্ড হচ্ছে, আমরা করতে পারছি না। যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের ইচ্ছেটাও কিন্তু তাই যে কান্ট্রি রেটিংটা কিভাবে বাড়ানো যায়। কান্ট্রি রেটিং বাড়ানো আমি মনে করি গ্লোবালি আমাদের পজিশনটা ভালো হবে এবং আমরা আবার ক্রেডিট লাইনগুলি ফেরত পাবো, বা যেগুলি আমাদের যারা একটুখানি এখনো অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল ব্যাংক বা বাংলাদেশকে সেই ক্রেডিট রেটিং এর মাধ্যমে সেই আমি লোনটা দিব কিনা, সেটা আমার কিছু ইজি হবে। ওভারঅল পার্সপেক্টিভ থেকে আসলে আমরা ব্যাংকারটা চিন্তা করছি যে ব্যাংকের কিছু লাভ হচ্ছে কিনা, বাট ওভারঅল কান্ট্রির জন্য কিন্তু আসলে পজিটিভ ইম্প্যাক্ট আসবে এক্সপেক্ট করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমি ধারণা করছি। আমাদের এই যে ব্যাংকিং সেক্টরে 6,44,000 কোটি টাকা ডিফল্ট লোন, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক তো রিশিডিউল করে সেগুলোকে কমানোর একটা চেষ্টা করছে, কিন্তু রিকভারির দিক থেকে ব্যাংকাররা আসলে কি ফেস করছেন, কতটা সম্ভব হচ্ছে তাদের জন্য? প্রবলেম হচ্ছে যে আমরা যে সমস্ত কাস্টমারের লোন দিয়েছি বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাস্টমারদের লোন দেওয়া হয়েছে, ওনাদের কিন্তু বেশ কিছু সিকিউরিটি কিন্তু অনেক ব্যাংকের কাছে আছে, বেশ সাবস্ট্যান্সিয়াল পোর্শন কিন্তু সিকিউরিটিতে কভার করা। প্রবলেমটা হচ্ছে সিকিউরিটিটা বিক্রি করে যে টাকাটা আনবে সেটা আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিকজ দিজ আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপল উই আর টকিং অ্যাবাউট। এখন আপনি একটা সম্পত্তি কিনবেন কিন্তু আপনি নিশ্চিত না যে এই সম্পত্তি ধরে রাখতে পারবেন কিনা, তাহলে কি আপনার কাছে এটা কিনা আপনি কি খুব কনভিন্সিং কিনা সম্ভব? কনফিডেন্স নেই। তো সুতরাং আমি মনে করি আসলে যে একটা হচ্ছে মানে আপনি যদি ইলেকশনের পর হয়তোবা একটা কনফিডেন্স আসবে যে একটা সরকার নির্দিষ্ট সময় পার করবে, আশা করি আমরা, এবং সেই হয় একটা কনসিস্টেন্সি আসবে, সাস্টেনেবিলিটি আসবে, তখন হয়তোবা যেই কনফিডেন্সটা একজন কোনো সম্পত্তি কেনার সময় যে কনফিডেন্সটা পাবেন সেটা এই মুহূর্তে হয়তো পাচ্ছেন না।
তো হ্যাঁ, সেইটা ওই যে- ব্যাংকের জন্য একটা বিশাল একটা অন্তরায়, কারণ আমি কিন্তু বিক্রি করে যে আমি রিকভার করি, নন পারফর্মিং লোনস রিকভার করি, সেটা কিন্তু আসলে খুব বেজ স্কেলে হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। আরেকটা স্টেপ গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক নিয়েছেন, সেটা হচ্ছে যে বিদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেখান থেকে টাকাটা নিয়ে আসার রিকভারি, জন্য, অ্যাসেট রিকভারি। অ্যাসেট রিকভারির জন্য, স্টোলেন অ্যাসেট রিকভারির জন্য যেটা করেছেন সেটা অসম্ভব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং এখানে অলরেডি বেশ কিছু গ্লোবাল কোম্পানির সঙ্গে বেশ কিছু লোকাল ব্যাংকসগুলো সাইন আপ করেছে ইন্ডিভিজুয়ালি, বাইল্যাটারালি। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটাতে সুবিধা হচ্ছে যে তাদের সেই ফায়ার পাওয়ারটা আছে, তারা যে কোনো দেশে যে কোনো একজনের নামে যদি আপনি তাকে একটা লিস্ট ধরিয়ে দেন, তারা কিন্তু বের করতে পারবে যে XYZ নামে কোন কোন দেশে কি কি প্রপার্টি আছে, তার ব্যাংক ব্যালেন্স কত, কি করা যায় না করা যায়, এবং তারা সেই দেশে এই যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেছে এবং এখানে উনি যে ঋণ খেলাফি, এখানে যদি আমি অর্থ ঋণে তার বিরুদ্ধে মামলা টামলা করে থাকি, সেই কাগজপত্রগুলো যদি ওই দেশে উনি দেখান, তাহলে কিন্তু ওনার যিনি টাকাটা নিয়ে ওই দেশে চলে গেছেন তার কিন্তু ওই দেশে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আমরা শুনেছি বেশ কিছু কাস্টমার অলরেডি বিভিন্ন দেশে তার বিপদ, মানে তারা এই প্রবলেম ফেস করছেন দেখে সেই দেশ থেকে চলে একটা থার্ড কান্ট্রিতে অলরেডি আশ্রয় নিয়েছেন। তো আমি আশা করি যে এইটা একটা ভালো উদ্যোগ, বাট এটা একটু সময় লাগবে, 2-3-4 বছর সময় লাগতে পারে, বাট ইটস এ ওয়ান্ডারফুল স্টার্ট। আমরা যদি একটু বলি যে ফোর্থ জেনারেশনে একটু ফিরে যাই, যে ফোর্থ জেনারেশনের ব্যাংকগুলো, এই যে 9টি ব্যাংক দেওয়া হয়েছিল, এছাড়াও পরে আরো কিছু ব্যাংক দেওয়া হয়েছে, তো আমরা এই ব্যাংকগুলো কি ধরনের চ্যালেঞ্জ এখনো ফেস করছে, যেটা আমরা বিভিন্ন সময় শুনতে পেরেছি যে এখনো তারা ক্রেডিট লাইন পাচ্ছে না, বা বিভিন্ন কারণে পলিটিক্যাল কনসিডারেশনে দেওয়া হয়েছে জন্য সেটারও ইম্প্যাক্ট থেকে এখনো বেরিয়ে আসতে পারছে না। তো আপনি যেহেতু এখন একটি এই ফোর্থ জেনারেশন ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, তো আপনার কাছে কি মনে হয় কি চ্যালেঞ্জ আসলে তারা ফেস করছে, এবং এখানে আসলে কি ধরনের পলিসি সাপোর্ট বা রেগুলেটর থেকে কি ধরনের সাপোর্ট থাকা উচিত? আমরা আসলে ফোর্থ জেনারেশন ব্যাংকের মধ্যে আপনি যে কথাটা বললেন যে যখন এটা পারমিশনটা দেওয়া হয়েছিল তখন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছিল। ইট ইটসেলফ ইজ এ ডিরোগেটিভ ওয়ার্ড, যে রাজনৈতিক বিবেচনা আসলে কোনো ব্যাংক আসার কথা না। কিন্তু যখন এসেই পড়েছি, এখন এসে পড়ে আমাকে কাজ করতে হবে। আমরা এখন ফরেন করেসপন্ডেন্স রিলেশনশিপগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করছি, বাট ওদের কিছু থ্রেশহোল্ড আছে, যে একটা পার্টিকুলার ক্রেডিট লাইন পেতে হলে বা তাদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে তাদেরকে একটা নির্দিষ্ট কিছু ইয়ার্ডস্টিক আছে, আপনাকে সেগুলি অ্যাচিভ করতে হবে, তারপর আপনি পাবেন। তো আবার এখানে আনফর্চুনেটলি ধরেন এই সমস্ত ব্যাংকের যারা স্পন্সার, ওনারা তো আবার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিসেবে ছিলেন, এই জিনিসটাকে আবার ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকগুলো কিন্তু খুব নেগেটিভলি নেয়। তারা কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্সন, যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্সন হতে ওনারা মনে করেন যে কি যে মানে ফরেন যারা ব্যাংকার যারা আমাদেরকে রিলেশনশিপ বা আমাদেরকে ক্রেডিট লাইন দিবেন, তারা কিছুটা অনিশ্চয়তা থাকেন যে দেশের অবস্থা তো এরকম এখন অবস্থায় আছেন যে এখন হয়তো ওনারা নাই, বাট ওনারা যদি আবার ফেরত আসেন বা দেশের অবস্থাটা কোন দিকে যায়। আমার কাছে মনে হয় যে ইলেকশনটা ইজ এ মেজর একটা আমাদের একটা রিকোয়ারমেন্ট। এটা যদি আমরা সুন্দরভাবে ফুলফিল করে আউটসাইড ওয়ার্ল্ডে আমরা প্রমাণ করতে পারি যে আমরা সুন্দর একটা ইলেকশন করতে পেরেছি, তাহলে কিন্তু কান্ট্রির সঙ্গে সঙ্গে ব্যাংকের উপর আস্থাটা ফেরত আসবে। সেখানে এখানে কিন্তু ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ সব ব্যাংকই সাফার করছে ক্রেডিট রেটিং এর জন্য। তো আমি মনে করি যে আমরা বেশি সাফার করছি, বিকজ আমরা আবার ওই থ্রেশহোল্ডে পৌঁছানোর জন্য আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আগে থেকেই, তার পাশাপাশি এটা অ্যাড হওয়াতে আমাদের চ্যালেঞ্জটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আমি মনে করি যে ইলেকশনের পর দেশের অর্থনৈতিক অবস্থা অবশ্যই ইমপ্রুভ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা ক্রেডিট লাইনগুলো যেটা অনিশ্চয়তার মধ্যে ওনারা আমাদেরকে দিচ্ছে না ফরেন ব্যাংকগুলো, তারা আমাদেরকে দিবে। হ্যাঁ, আপনি ওই যেটা বলছিলেন যে মানুষের আস্থা এখন কম, যে কারণে ইনভেস্টমেন্টও কিন্তু আমরা যদি দেখি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6%, 6.23%, যেখানে আপনার গভর্নমেন্ট বরোয়িং এর যদি গ্রোথ দেখি 24%, মানে আমাদের মনিটারি পলিসির মানে যে সিলিং সেটা কিন্তু ক্রস করে গিয়েছে গভর্নমেন্ট বরোয়িং এ, কিন্তু অনেক নিচে আছে প্রাইভেট বরোয়িং এ। তো সেই ক্ষেত্রে এই যে মানে লেন্ডিং অপরচুনিটিস গুলো কমে গেছে, আমরা ব্যাংকগুলোর কাছ থেকে দেখছি তারা বিল বন্ডে ইনভেস্ট করছে। এই সিনারিওটাকে আপনি কিভাবে দেখছেন, মানে এটা ব্যাংকার হিসেবে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন? আমরা আসলে এখন যদি লেন্ডিং করতে যাই, আসলে আমরা আসলে ভালো লেন্ডারও দেখছি না। এবং লেন্ডার মানে কি, আপনি যদি ধরেন আসলে বড়োয়ার পাচ্ছে না, ধরেন আপনি একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবো, ওই যে ইনভেস্টমেন্ট করবেন উনি কিন্তু সেই এনভায়রনমেন্টটা পাচ্ছেন না, উনি নিশ্চিত না উনি ইনভেস্টমেন্ট করবেন কিনা, লোকজন কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে বেরোচ্ছে না, যার জন্য প্রাইভেট ক্রেডিটের গ্রোথ 6.25 বা 2-3 হচ্ছে। তো আমি মনে করি যে ধরেন ইলেকশনের পরে এটা বাড়বে, তো তখন কিন্তু লেন্ডিং একটা আসবে। এই যে আমরা এই বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে রেমিটেন্সে হিউজ একটা ইনফ্লো এসছে, কিন্তু এটার কিন্তু চাপ থাকবে,
এই যে রেমিটেন্সের যে ইনফ্লো, সেটা কিন্তু জাস্ট 1 বছর আগেই কিন্তু উল্টো দিক ছিল, যে রেমিটেন্স 2 বিলিয়ন মান্থলি রেমিটেন্স আমরা দেখেছিলাম 2 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল। তো সেরকমই কি একটু একটা আপনি রিভার্স দেখতে আমি এক্সপেক্ট করতেছি আসবে, এবং তখন কিন্তু ফরেন রিজার্ভের উপরে প্রেশার আসবেই। কারণ আমি মনে করি কোনো ইনভেস্টমেন্ট তো হচ্ছে না আসলে। ধরেন মানুষের কিন্তু টাকা একটা নির্দিষ্ট লেভেলে, গার্মেন্টসগুলো কিন্তু রিসেন্টলি যেই সব স্যাংশন বা যে সমস্ত ট্যাক্স ইম্পোজিশনস হয়েছে তাতে কিন্তু সাফার করেছে অনেকগুলো। তো আমাদের তো আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের তো বেকারত্ব তো বাড়ছে কিছুটা। তো আমি মনে করি যখন ইনভেস্টমেন্ট হবে তখন আসলে টোটাল ইকোনমিতে একটা ট্রিকল ইফেক্ট আছে, সেটা আসবে। আমি মনে করি দিকে যে তখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেমন হবে, প্রচুর এলসি হবে। এখন তো ধরেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 100% মার্জিন ছাড়া এলসি করা যায় না। আচ্ছা, সেগুলি কিন্তু রেস্ট্রিকশন আছে। এখনো কি সেই রেস্ট্রিকশন? হ্যাঁ, কিছু আছে, বিকজ আপনার ধরেন হতে পারে ডেটস বা কিছু একদম ইমার্জেন্সি লাক্সারি প্রোডাক্টস আপনার 100% মার্জিন দিয়ে করতে হবে। ওকে, তো সুতরাং সেই ক্ষেত্রেগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল হবে। তো আমি মনে করি তখন অনেক বেশি ইকোনমিক্সে প্রবাহ আসবে, এবং আমরা সবাই যেটা এক্সপেক্ট করতেছি যে দেয়ার উইল বি এ লট অফ অ্যাক্টিভিটিস, এবং তখন ডিম্যান্ড আসবে, লেন্ডিং হবে। এখন কিন্তু আসলে খুব সেগমেন্ট, আপনি যেটা বললেন লেন্ডিংয়ে এখন হচ্ছে না দেখেই ব্যাঙ্কগুলো যারা লিকুইডিটিতে এক্সেস লিকুইডিটি আছে তারা ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করে। বাট বেসিক ইনকামটা কিন্তু লেন্ডিং থেকে আসে। নেট ইন্টারেস্ট মার্জিন যেটা আমরা বলি সেটা কিন্তু অনেক ব্যাংকেরই নেগেটিভ, অনেক ভালো ব্যাংকের। এক্স্যাক্টলি, হ্যাঁ, হয়তো তার সে প্রফিটে আছে, প্রফিটের পুরো পার্টি এসেছে ট্রেজারি বিল বন্ড থেকে। 60% প্রাইভেটে আসে। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। তো এই সিচুয়েশনের জন্য আপনি যেটা বললেন যে আমাদের ফরেক্স রিজার্ভের উপরও চাপ পড়বে, যেটা এখন আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কিনছে, সেটা হয়তো পরে বিক্রি করা লাগতে পারে। কিন্তু আমরা কি এই সিচুয়েশনের জন্য, মানে যদি ইলেকশন হয়, ইলেকশনের পরে আমাদের যদি মার্কেট রিভাইভ করে, তাহলে সেই প্রেশার নেওয়ার মতো আমরা কি এখন রেডি আছি কিনা? আমি মনে করছি আমরা রেডি আছি, কারণ আমরা কিন্তু এর চেয়ে সিরিয়াস সিচুয়েশনে কাজ করেছি। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমরা এটাতে ভয় পাওয়ার কিছুই নাই। ওয়ান্স দ্য পাবলিক কনফিডেন্স কামস ইন, এভরিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। বাবু টিউশন ফিসটা নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন আসলে মেঘনা ব্যাংক কিভাবে তার বিজনেস বাড়াবে, বা কিভাবে তারা নিজেদের নতুন করে তাদের ব্র্যান্ডিং করবে, মানুষের মনে কিভাবে তারা জায়গা করে নিতে চায়। একই সাথে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আমরা খুব শীঘ্রই কিভাবে ইলেকশন হলে আমরা এখান থেকে ওভারকাম করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা জানলাম। তো আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।